হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 বেঙ্গলি। আমরা পরবার্ষিক কবিতায় প্রশ্ন উত্তর পর্ব শেষটা করব। অর্থাৎ 5 নম্বরের আমাদের 2 পর্যন্ত হয়ে গেছিলো, 5.2 পর্যন্ত অলরেডি আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, 5.3 থেকে আজকে আমরা করব পরবার্ষিক কবিতার। পরবার্ষিক কবিতাটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। পরবাসীটা ফার্স্ট ইউনিট টেস্টে আছে, এছাড়াও বোঝাপড়া রয়েছে, আমি করিয়ে দিয়েছি, বাংলার প্লেলিস্ট দেখবে। অদ্ভুত আতিথিয়তা আছে, প্রশ্ন উত্তর বোঝানো সব আমি করিয়ে দিয়েছি। চন্দ্রগুপ্ত রয়েছে, করিয়ে দিয়েছি আমি। এছাড়াও রয়েছে বনভোজনের ব্যাপারে, করিয়ে দিয়েছি আমি। নেক্সট আমাদের রয়েছে হচ্ছে সবুজ জামা, করিয়ে দিয়েছি। চিঠি করিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের পরবাসীটা আজকে হলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকবে আমাদের চড়ুই পাখি আর পথ চলতি, এই দুটো হলে বাংলার সিলেবাস ফার্স্ট ইউনিট টেস্টের কমপ্লিট হয়ে যাবে আজকের ডেটে। পরে যারা দেখবে সেটা অলরেডি কমপ্লিট থাকবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি হচ্ছে বাংলার। তাহলে চলো পরবাসীর সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলি। 2 পর্যন্ত অলরেডি আমাদের হয়ে গেছে, 5.3 থেকে এখন আমরা তাহলে করছি। কি বলেছে দেখো, বলেছে, আর আগের পার্টটা এই ভিডিও শেষে আমি অ্যাটাচ করে দেবো। কি বলেছে দেখো, বলেছে জঙ্গল সাপ, গ্রাম মরে গেছে, শহর পত্তন নেই। শহরের পত্তন নেই, পত্তন মানে হচ্ছে নতুন শহর গড়ে ওঠা আর কি। ওকে, কি বলেছে দেখো, বলছে প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। উত্তরটা আমরা কিভাবে লিখবো, কবি বিষ্ণুদে রচিত পরবাসী কবিতা থেকে উদ্ধৃত, এটা পংক্তি হবে। পংক্তিটি বোঝানো হয়েছে যে মানুষ তার ক্রমবর্ধমান লোভের কারণে বনভূমি ধ্বংস করেছে, গ্রাম ধ্বংস করছে, অথচ আদর্শ নগরের পত্তন ঘটাতে পারিনি। দুর্নিবার লোভের বশবর্তী মানুষ বন কেটে নগর বানাতে গিয়ে ক্রমশ প্রকৃতির থেকে দূরে সরে গেছে। প্রকৃতির সৌন্দর্য আর ভারসাম্য হারিয়ে গেছে। বন্য প্রাণীরাও মানুষের লোভেরই শিকার হয়েছে। গ্রাম হারিয়ে ফেলেছে তার চরিত্র, কিন্তু প্রকৃত নগর সভ্যতার বিকাশ ঘটেনি। যেমন লাইনটা বলেছে না এখানটা, যে শহরের পত্তন নেই। ওকে, অর্থাৎ প্রকৃত নগর সভ্যতার বিকাশ ঘটেনি। রুক্ষ প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার তাই কবির মনকে ক্ষুব্ধ করে তুলেছে। অর্থাৎ এটা কবি কি বোঝাতে চাইছে, যে দেখো গ্রামের সেই এখন আর সেই না তো গ্রাম আছে, না গ্রামের সবুজতা আছে, না সৌন্দর্য আছে। নতুন কোনো সুন্দর নগর গড়ে ওঠেনি। সুন্দর নগর বলতে গাছপালা প্রকৃতিকে নিয়ে নগর গড়ে ওঠেনি। যখন কবিতাটা বুঝিয়েছি সেটা ভালো করে দেখবে, প্রকৃতিকে নিয়ে সুন্দরভাবে নগর গড়ে ওঠেনি। এছাড়াও কি হয়েছে না, মানুষ আজকে নিজেদের স্বার্থের জন্য বন ধ্বংস করছে, বন্য প্রাণীকে হত্যা করছে। তো এই সব কারণগুলোর জন্যেই কবির মন আজ বড় ক্ষুব্ধ হয়ে উঠেছে। ঠিক আছে, এটাই আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো। ওকে, আমি জিনিসটা তোমাদের বলে দিলাম যাতে নিজেদের মতো করেও তোমরা লিখতে পারো। নেক্সট 5.2 বলেছে পরবাসী কবিতার প্রথম 3টি স্তবক ও শেষ 2টি স্তবকের বক্তব্য বিষয়ে কোনো পার্থক্য থাকলে তা নিজের ভাষায় লেখ। দেখো পার্থক্য অবশ্যই আছে। পরবাসী কবিতার প্রথম 3টে স্তবকে কবি প্রকৃতির সৌন্দর্য, আগে যে সুন্দর প্রকৃতি ছিল প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছে, আর শেষ 2টো স্তবকে কবির নিজের মনের দুঃখকে প্রকাশ করেছে, যে প্রকৃতির যেভাবে ধ্বংস হয়েছে বা প্রকৃতির যে সৌন্দর্যটা মানুষ নষ্ট করছে, পশু হত্যা করছে, এই সব কিছুকে, বন ধ্বংস করছে, এই সব কিছুকে তিনি তুলে ধরেছে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখবো কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটি 5টি স্তবকে বিন্যস্ত, মানে ভাগ করা। প্রতিটি স্তবকে মোট 4টি করে পংক্তি, এটা পংক্তি হবে, পংক্তি রয়েছে। পরবাসী কবিতাটির প্রথম 3টি স্তবকে কবি মন অতীতচারী গভীর বনভূমির মধ্যেকার আলো অন্ধকারের পথ, রাতের আলোয় জ্বলতে থাকা বন্য জন্তুর চোখ, ছোট্ট খরগোশ, বনময়ূর, হরিণ আর চিতা অধিষ্ঠিত নিবিড় অরণ্য, ছন্দে বয়ে চলা নদী আজও তার স্মৃতিতে জীবন্ত। হলো,
এবার আমরা লিখব হচ্ছে পরবর্তী দুটো স্তবক। কিভাবে লিখব? পরবর্তী দুটো স্তবক লিখব, পরবর্তী দুটি স্তবকে কবি ফিরেছেন বর্তমানের বাস্তবতা। সেই বন্য সৌন্দর্যময় অরণ্য প্রকৃতি আর প্রাণচঞ্চল গ্রামগুলি আজ হারিয়ে গেছে। সেখানে শুষ্ক বাতাস বয়ে যাওয়ার মধ্য দিয়ে কবি নিজের হাহাকারকে গোপন রাখতে পারেননি। উন্নতির নেশায় সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার আদি বাসস্থান প্রকৃতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। হারিয়ে গেছে বনভূমি, গ্রাম তার যাবতীয় বৈশিষ্ট্য হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তৈরি হয়নি কোনো আদর্শ শহরও। সে স্তবকে বিস্মিত, বিমূঢ়, স্তম্ভিত, বেদনার্ত কবি তার চরম ক্ষোভ আর অভিমানকে তীক্ষ্ণ শানিত প্রশ্নের আকারে তুলে ধরেছেন। মানুষ কেন এখনো এই বিপন্ন সংকটময় পরিস্থিতিতেও ভদ্রতার ভান করে নীরব রয়েছে? এই দেশের নদী, গাছ, পাহাড়ের মর্যাদা রাখতে তারা কেন সোচ্চার হচ্ছে না? তার জানতে ইচ্ছা করে তিনি তার হারিয়ে যাওয়া প্রকৃতির সন্ধানে নিজ ভূমে পরবাসীর মতো আর কতদিন ঘুরে বেড়াবেন। ঠিক আছে, অর্থাৎ তিনি প্রথম স্তবকে আমি বলেই দিলাম, প্রথম স্তবকে তিনি প্রকৃতির কথা বলেছিলেন, প্রকৃতির সৌন্দর্য, ছোট ছোট খরগোশ যেটা অতীতে ছিল, বন, ময়ূর, সমস্ত কিছু এটাকে তুলে ধরেছে আগের সৌন্দর্যকে। আর পরবর্তী দুটো স্তবকে তিনি বর্তমান আজ পরিস্থিতি, গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, জীবজন্তু মেরে ফেলা হচ্ছে, সুন্দর সৌন্দর্যময় শহর গড়ে উঠছে না, এই সমস্ত কিছু তার যে অভিমান সেটাই তিনি তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন এই রকম পরিস্থিতি কতদিন চলবে, মানুষ তার কেন প্রতিবাদ করছে না, এবং কতদিন নিজের ভূমিতেই তাকে পরবাসী হয়ে থাকতে হবে। এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে। নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের 5.5 প্রশ্ন, পরবাসী কবিতাটি কবির বেদনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও। উত্তর লিখব, কবি বিষ্ণুদে রচিত পরবাসী শীর্ষক কবিতাটি প্রথম 3টি স্তবকে কবির স্মৃতিতে জেগে ওঠা অতীতের দিনের অরণ্য প্রকৃতি ও গ্রাম্য সৌন্দর্যের ছবি। সেখানে প্রকৃতির মধ্যে ভারতীয় নৃত্যকলার বিভিন্ন শৈলকে তিনি যেন খুঁজে পেয়েছেন। আলো ছায়ার অরণ্য পথ যেন নাচের তালে তালে এগিয়ে গেছে এই কবিতায়। রাত্রির অন্ধকারে বন্য জন্তুর চোখ জ্বলে ওঠা বা ছোট্ট খরগোশের নেচে নেচে চলার মধ্যেও একটা ছন্দের প্রভাব লক্ষ্য করেছেন কবি। আনন্দের সঙ্গে যখন হঠাৎ ময়ূর নেচে উঠেছে, তার মধ্যে কবি ভারতীয় নৃত্যকলা কথকের রূপকে দেখেছেন। তাই কবি মন সেই নৃত্যের ছন্দের মধ্যে, এটা কথক হবে না কিন্তু, এটা কত্থক হবে, হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড, এটা কথকের রূপকে দেখেছেন বলছে, কথক নয়, এটা কত্থকের রূপকে দেখেছেন, ভারতীয় যে নৃত্যকলা কত্থকের রূপকে দেখেছেন। ওকে, তাই কবি মন সেই নৃত্যের ছন্দের সঙ্গে মিলিয়ে দিয়েছেন সূর্যের আলোর সোনালি হয়ে ওঠা নদীর কুলকুল ধ্বনিতে ছুটে যাওয়ার ছন্দকে। নিরীহ হরিণের জল খাওয়ার দৃশ্য কবিকে যেন আপ্লুত করেছে। তেমনি হিংস্র চিতার চলার ছন্দ কবিকে মনে করিয়ে দিয়েছে কথাকলি নৃত্যশৈলীকে। ঠিক আছে, অর্থাৎ এই পার্টে আমরা প্রকৃতির সৌন্দর্যটাকে বললাম। ওকে, নেক্সট, পরের দুটো স্তবককে কি বলেছে? পরের দুটি স্তবকে কবি ফিরেছেন বাস্তবে। সেখানে শুধুই রুক্ষতা, ধূসরতা আর অনুর্বরতার ছবি না থাকা, অনুর্বরতার ছবি না থাকার আর হারানোর হাহাকার। উন্নতির পিপাসায় বন ধ্বংস হয়েছে, গ্রাম মরে গেছে, বসতি গড়ে ওঠেনি, নগরের পত্তন হয়নি, মানে নগর গড়ে ওঠেনি। সজীব সৌন্দর্য প্রকৃতি হারিয়ে ফেলার নৈরাশ্য কবির উচ্চারণে ধরা পড়েছে। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু উত্তরটা শেষ করব। নেক্সট, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যটা তুললাম আর এদিকে যে কবির প্রকৃতিকে যে ধ্বংস করা হচ্ছে সেই চিত্রটা তুলে ধরেছেন। নেক্সট, পরের প্রশ্ন, কবিতাটির নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবি কি কি চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয়? তুমি কবিতার বিকল্প নাম দাও এবং সে নামকরণের ক্ষেত্রে তুমি যুক্তি সাজাও। ওকে,
দেখো এইভাবে দেব আমরা। কবি বিষ্ণুদেব এটা বিষ্ণু হবে। বিষ্ণুদেব মানুষের হাতে প্রকৃতির ধ্বংস হয়ে যাওয়ার বেদনায়, অভিমানে আর দুঃখ যন্ত্রণায় আলোড়িত হয়েছেন। তার চেনা অরণ্য আর গ্রাম্য প্রকৃতি তিনি এখন আর খুঁজে পাচ্ছেন না। বনকে মানুষ নির্বিচারে ধ্বংস করেছে, অথচ কোনো সুযোগ্য আশ্রয়স্থল সে গড়ে তুলতে পারেনি। শুকনো হাওয়ায় আর গাছের পাতা মর্মরিত হয় না, শূন্য প্রান্তরে হাহাকার করে ফেরে। সেই হাহাকার প্রকৃতপক্ষে কবিরও। মানুষের প্রতিবাদহীন নীরবতা আর প্রকৃতি তার মর্যাদা ও গুরুত্ব হারানোয় তিনি অত্যন্ত ব্যথিত, তাই নিজ ভূমে পরবাসী আখ্যা দিয়েছেন। এটা হচ্ছে কবি কি চিন্তা করে পরবাসী আখ্যা দিয়েছেন সেটা। এবার বলেছে তুমি কবিতার বিকল্প নাম দাও, এটা আমরা লিখব। উত্তর লিখব, আমি জাস্ট আ সেকেন্ড, আমি বিকল্প নাম দিতে চাই হারানো সময়। কবি যে সময়কে হারিয়ে ফেলেছেন আর শেষ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে এসেছেন নিজের সোনালী অতীতকেও। কবিতাটি ছত্রে ছত্রে সেই হারানো বেদনায় ফুটে উঠেছে, তাই কবিতাটির নাম হারানো সময় দিতে চাই। ক্লিয়ার? অর্থাৎ আমরা এখানে পরবাসী কেন কবি নাম দিয়েছেন, এটা কবিতার নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবি কি চিন্তা করেছেন সেটা বললাম। আগের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য এখন আর নেই। এখন পরিবেশটা ধ্বংসের মুখে, মানুষ গাছ কাটছে, গাছপালা কাটছে, জীবজন্তুকে মেরে ফেলছে। ওকে, সুন্দর নতুন নতুন শহরের সৃষ্টি হয়নি, গ্রামের পতন ঘটেছে। তো এই সব কিছুকে কবি মনে রেখে ব্যথিত হয়ে এই নামকরণ দিয়েছে। আমি কেন দিলাম সেটা তো বলেই দিলাম। নেক্সট দেখো, টিকা দিয়েছেন। টিকাতে হচ্ছে কত্থক, ক থয় থয় হবে, কত্থক, সেতার, কথাকলি, সিন্ধুমণি আর পণ্য। উত্তর লিখব, কত্থক দিয়ে লিখব। উত্তর ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্যকলা হলো কত্থক, এবং লখনৌ ও জয়পুরে এই নৃত্যের জন্মস্থান বলে উল্লেখ করা আছে বা উল্লেখ করা থাকে। নেক্সট আমরা লিখব হচ্ছে কত্থক প্রধানত কি নৃত্য। এখানে মুদ্রার ব্যবহার, অর্থাৎ নাচে যে মুদ্রা হয় সেই মুদ্রার কথা বলেছে। মুদ্রার ব্যবহার এতে খুবই কম। সূক্ষ্ম তীব্র পায়ের কাজই এই নাচের প্রাণ। তারপরে আমরা লিখব, এই কবিতায় ময়ূরের নৃত্যের প্রসঙ্গে কবি কত্থককে বারবার কথক এসছে, দুটো থ পড়েনি, তো কত্থক হবে, কিন্তু কত্থক নাচের উপমাটি ব্যবহার করেছেন। নেক্সট দেবো সেতার। সেতারে আমরা দেবো হচ্ছে সেতার তিনটি প্রধান তারের সমারোহে তৈরি একটি অতুলনীয় বাদ্যযন্ত্র। এটি তার যন্ত্র গঠনে বীণা যন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই তার যন্ত্র গঠনে বীণা যন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায়। উত্তর এশিয়া অঞ্চল থেকে উত্তর ভারতে এই যন্ত্রটির প্রথম এসেছিল। এই কবিতায় নদীর কুলকুল জলধ্বনি প্রসঙ্গে কবি উপমাটি ব্যবহার করেছেন। নেক্সট হচ্ছে কথাকলি। কথাকলি লিখব, দক্ষিণ ভারতের কেরলের নাচ হচ্ছে কথাকলি। এই নৃত্যের বিষয়বস্তু রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী নির্ভর, এবং সাধারণত এই নৃত্যনাট্য মন্দির প্রাঙ্গণে বা খোলা জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। এটি প্রধানত পুরুষ প্রধান নৃত্য। এই কবিতায় চিতাবাঘের সিংহ দৌড় প্রসঙ্গে এই উপমাটি ব্যবহৃত হয়েছে। সিন্ধুমণি দিয়ে আমরা দেব হচ্ছে বৈশ্য বংশজাত অন্ধমুনির ঔরসের শূদ্রা স্ত্রী গর্ভজাত জনৈক মণিকুমার হলেন সিন্ধুমণি। ইনি সরজ নদীর তীরে বাস করতেন। একবার যুবক বয়সে রাজা দশরথ সরজ তীরে রাত্রে শিকার করতে আসেন। তখন মণিকুমার কলসিতে জল ভরছিলেন। শব্দটিকে হরিণের জলপানের শব্দ অনুমান করে দশরথ শব্দভেদী বাণ ছোড়েন। পিতামাতার সামনেই সিন্ধুর মৃত্যু হয়। বৃদ্ধ মুনি দশরথকে পুত্র শোকে মৃত্যুর অভিশাপ দিয়ে চিতারোহণ করেন। ওকে, মানে মারা যান আর কি। রামায়ণের অযোধ্যা কাণ্ডে এই কাহিনী বর্ণিত আছেন। কবিতায় হরিণ আহ্বান প্রসঙ্গে সিন্ধুমণি শব্দটি ব্যবহৃত হয়েছে। নেক্সট
নেক্সট হচ্ছে পণ্য। পণ্যতে আমরা দেব হচ্ছে পণ্য শব্দটি গঠন হয়েছে পশ যোগ জ এখানে দিয়ে আমরা দেব। পশ শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা, আর পণ্য হলো বিক্রয় দ্রব্য বা কমোডিটি। আচ্ছা, পণ্য অর্থে যা ব্যবহৃত করা হয়েছে বা ব্যবহার্য জিনিসকেও বোঝানো হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো আমাদের দিয়েছে নিচের শব্দগুলি ধ্বনিতাত্ত্বিক বিচার করো। জ্বলে, পরবাসী, চলে আর তাঁবু। চলে আর তাঁবু, তাহলে জ্বলে আমরা করব জলিয়া, এটা দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট আ সেকেন্ড, আশা করি দেখতে পাচ্ছ। তো জোলেটা আমরা করব হচ্ছে জলিয়া, তারপরে জইল্লা, লয় জফলা আকার জোলে। নেক্সট পরেরটা পরবাসী, প্রবাসী, এটা আমরা তারপরে করব হচ্ছে পরবাসী, আর ব্যাকেটে আমরা লিখে দেব বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ওকে, স্বরভক্তি এটা। নেক্সট পরেরটা আমরা করব চলেটা করব চলিয়া, চইলা, লয় জফলা আকার চলে, এটা অভিশ্রুতি দেব। পরেরটা তাঁবু, তাঁবুটা করব তাম্বু, তয়াকার ময়বয় হস্যু, তারপরেরটা তাঁবু চন্দ্রবিন্দু হবে, আর ব্যাকেটে দেবো হচ্ছে নাসিক্যি ভবন। হলো, এটা ক্লিয়ার। পরেরটায় চলে যাব। পরেরটা আমাদের দিয়েছে ব্যাসবাক্য। ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো। সমাজ আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে ব্যাকরণের প্লেলিস্ট থেকে। ওকে, বা তোমাদের ক্লাসেরও বুঝিয়েছি, সেটার থেকেও দেখে নিও। নেক্সট ব্যাসবাক্যে কি বলেছে, বলছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কি কি দিয়েছে, নিটোল, বনময়ূর, সিন্ধুমণি, আর হচ্ছে নিজ বাসভূমি সেতার। তাহলে নিটোলটা করব হচ্ছে নাই টোল যাহার, অর্থাৎ না বহু ব্রীহি, ঠিক আছে, না বহুব্রীহি, বয়রাফলা দীর্ঘি, হয়হস্যি। নেক্সট হচ্ছে ময়ূরটা, বনময়ূর করবে হচ্ছে বনের ময়ূর, সম্বন্ধ তৎপুরুষ, এটা আমরা করব, করে আমরা লিখব বনের মধ্যে থাকা ময়ূর, এটা আমরা লিখব মধ্যপদ লোভী, মধ্যপদ লোপী কর্মধারয়। ওকে, নেক্সট পরেরটা করব হচ্ছে সিন্ধুমণি। সিন্ধুমণি লিখব হচ্ছে সিন্ধু নামক মণি, এটা লিখব মধ্যপদ লোপী কর্মধারয়। নেক্সট পরেরটা করব নিজ বাসভূমি, এখানে আমরা লিখব নিজ বাসের জন্য ভূমি, দিয়ে আমরা লিখব হচ্ছে নিমিত্ত পুরুষ। নেক্সট পরেরটা করব হচ্ছে সেতার। সেতারে আমরা করব হচ্ছে সে, ব্যাকেটে 3 লিখব, তার যার, সে তার যার। ওকে, লিখে আমরা লিখব যারের পরে বাদ্যযন্ত্র, ব্যাকেটে লিখব, আর এখানে লিখব সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, এটা কমপ্লিট হলো। নেক্সট পরেরটায় চলে যাব। পরেরটায় আমরা হচ্ছে 9 নম্বরে দিয়েছে নিচের শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে তা দেখাও। কি কি দিয়েছে, সোনালি, আহান, বন্য, বসতি, পরবাসী। তো সোনালি লিখব সোনা যোগ আলি, সোনালি। আহান দেব হচ্ছে আ, একটুখানি ড্যাশ দিয়ে লিখবে হয় বয় একার, যোগ দিয়ে লিখবে অ ন। ওকে, নেক্সট হচ্ছে বন্য, বন্য লিখব বন যোগ উন্তেজ্য। নেক্সট পরেরটা আমাদের দিয়েছে হচ্ছে বসতি, এটা লিখব বস যোগ তি। পরবাসী লিখব পরবাস যোগ দীর্ঘই। হয়ে গেল এটা। নেক্সট পরেরটায় আমরা চলে যাব। পরেরটা বলেছে যে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। প্রথমটা দিয়েছে চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। তো আমরা এটা কি লিখবো, এটা সরল বাক্য করব। তো সরল বাক্যে কি করব আমরা, চুপি চুপি নদীর কিনারে এসে জল খায়। পরেরটায় যাব। পরেরটা 10.2 যেটা দিয়েছে নিটোল টিলায় পলাশের ঝোপে দেখেছি। এটা জটিল বাক্য করব, লিখব যেখানে নিটোল টিলা সেখানে পলাশের ঝোপে দেখেছি। ওকে, নেক্সট পরেরটা দেব হচ্ছে চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। যৌগিক বাক্য করব হচ্ছে চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে এবং যে সে ছন্দে বন্যপ্রাণের কথাকলি বেগ জেগে উঠল, এবং সে ছন্দে। ওকে, নেক্সট পরেরটা 10.4 লিখব কেন এই দেশে মানুষ মৌন অসহায়। এটা লিখব না সূচক বাক্যে। এটা আমরা লিখব এদেশের মানুষ মৌন অসহায় হওয়ার কোনো কারণ জানি না। হয়ে গেল এটা। নেক্সট আমাদের 11 কি দিয়েছে দেখি। 11 আমাদের দিয়েছে যে কোনো দুটি স্তবকের মধ্যে বিশেষ্য বিশেষণ ব্যবহারে কবি কিভাবে করেছেন দৃষ্টান্ত উল্লেখ করো। বিশেষ্য বিশেষণের ব্যবহার, প্রথম স্তবকে বিশেষ্য বিশেষণের ব্যবহার, এটা আমরা লিখব প্রথম স্তবকে বিশেষ্য বিশেষণের ব্যবহার লিখব দুই দিকে বন মাঝে ঝিকিমিকি পথ। ওকে, এখানটা আমরা লিখব ঝিকিমিকিতে বিশেষণ আর পথটা হচ্ছে বিশেষ্য, মানে পথটা
বিশ্লেষণ করেছি কিভাবে, ঝিকিমিকি পদ বলে। তাহলে ঝিকিমিকি হচ্ছে বিশেষণ, পদটা হচ্ছে বিশেষ্য। নেক্সট পরেরটায় যাব, পরেরটা আমরা করতে পারি এখানে বিশেষ্য পদ, আচ্ছা এটা আমি লিখে দিই আগে, লিখবো হচ্ছে এখানে বিশেষ্য পদ এর বেঁকে বেঁকে চলা বোঝাতে ঝিকিমিকি বিশেষণটা ব্যবহার হয়েছে, যেটা আমি বললাম সেটাই লেখা আছে। নেক্সট হচ্ছে নেচে নেচে লাফ দেয় কচি কচি খরগোশ, এটা পরের লাইন। আমরা দেব হচ্ছে খরগোশকে কি বলেছে বিশেষণ হিসাবে, কচি কচি। ওকে, কচি কচিকে ব্যবহার করা হয়েছে, এটা বিশেষণ, আর খরগোশ হচ্ছে বিশেষ্য। এখানে বিশেষ্য পদ খরগোশ আর শারীরিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে বা ফুটে উঠেছে বিশেষণ পদ কচি কচি শব্দটার মধ্য দিয়ে বা ব্যবহার করে। দ্বিতীয় স্তবকে যাব, দ্বিতীয় স্তবকে হচ্ছে বিশেষ্য বিশেষণের ব্যবহার। এখানে দেখো নিটোল টিলায় পলাশের ঝোপে দেখেছি, নিটোল হচ্ছে বিশেষণ আর টিলা হচ্ছে বিশেষ্য। টিলাটা কিরকম ছিল, নিটোল অর্থাৎ টোল পরাহীন যাকে বলা হয়, কোনো খাঁচ ছিল না। ওকে, নেক্সট বলেছে এখানে বিশেষণ পদ টিলার সুগঠন বোঝাতে গুণবাচক যাকে আমরা বলে থাকি বিশেষণ নিটোল ব্যবহার করা হয়েছে। পরেরটা তাঁবুর ছায়ায় নদীর সোনালী সেতারে, বিশেষণ হচ্ছে সেতারটা কিরম, সোনালী রঙের, আর বিশেষ্য হচ্ছে সেতার। তাহলে বিশেষ্য পদ সেতারের উপমাবাচক বিশেষণ এখানে সোনালী কথাটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার করে দিও প্রত্যেকে।